হোটেলে খাওয়ার সময় আমার শাশুড়ির হাত থেকে ভুলবশত খাবারের থালাটি মাটিতে পড়ে গেল। এতে আমার স্বামী রেগে তার মায়ের মুখে জোরে একটা থাপ্পড় মেরে দিল। মার খেয়ে শাশুড়ি কাঁদতে কাঁদতে ছেলের কাছে ক্ষমা চাইতে লাগলো দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমার শাশুড়ি সারা রাত কাঁদল, আর সকালে তার মৃত্যু হয়ে গেল। এই ঘটনার পর আমি স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে এলাম আর ডিভোর্সের মামলা দায়ের করলাম। পরে যখন নিজের জিনিসপত্র আনতে শ্বশুরবাড়িতে গেলাম, তখন স্বামীকে দেখে আমার বুকটা ফেটে যাওয়ার উপক্রম হলো। কেননা আজকে সকালে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠলাম, কেননা বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে বাইরে ছুটে এসে শাশুড়ির ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ভেতরের অবস্থাটা বোঝার চেষ্টা করলাম। ভেতরের দৃশ্য দেখে আমার হুঁশ উড়ে গেল, কেননা আমার স্বামী তার মায়ের চুলের মুঠি ধরে তাকে শাসাচ্ছিল, আর শাশুড়ি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। হঠাৎ আমার সন্নিধ ফিরে এলো, আর আমি ঘরে ঢুকে বললাম, তুমি এটা কি করছো? ছাড়ো। আমি এই কথা বলার সাথে সাথে আমার স্বামী বিরাট তার চুল ছেড়ে দিল এবং একটা বাজে গালি দিয়ে জিনিসপত্রে লাথি মেরে ঘর থেকে বেরিয়ে গেল। আমার শাশুড়ি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, অনেক বড় উপকার করলে মা। তার কষ্টময় কণ্ঠ শুনে আমার মনটা কেঁপে উঠল, আর আমি অবাক হয়ে ভাবছিলাম, একজন ছেলে নিজের মায়ের সঙ্গে এমন আচরণ কিভাবে করতে পারে। এরপরে আমি তাকে বললাম, আপনি একটু বসুন, আমি আপনার জন্য নাস্তা বানিয়ে আনছি। আমি রান্নাঘরে গিয়ে ভাবতে লাগলাম, আর সেই দৃশ্য বারবার আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এরপরে আমি নাস্তা বানিয়ে শাশুড়ির কাছে এসে তার চোখে জল দেখে মনটা ব্যথায় ভরে উঠল। আমি এগিয়ে গিয়ে তার চোখের জল মুছলাম, নাস্তা এগিয়ে দিলাম। তিনি ধীরে ধীরে খেতে লাগলেন, আর আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম, কেননা আমি নিজের চোখের জল ধরে রাখতে পারছিলাম না। আমি ঘরের মধ্যে স্বামীর অপেক্ষা করছিলাম, কেননা যতক্ষণ না তার সঙ্গে কথা বলছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। আমার নাম সুমিত্রা। আমার মা বাবা শিক্ষিত না হলেও তারা অত্যন্ত সৎ ও ভদ্র মানুষ ছিলেন। আমরা গরিব ছিলাম, কিন্তু আমাদের আত্মসম্মান ছিল। বাবা সারা জীবন পরিশ্রম করে শুধু আমাদের বড়ই করেননি, বরং ভালো শিক্ষাও দিয়েছেন। মা বাবার সততা ও ভদ্রতার কারণে আমাদের ভাই বোনদের স্বভাবও অনেকটা তাদের মতোই হয়ে গিয়েছিল। আমি বাড়ির বড় মেয়ে, তাই আমার মধ্যে কিছুটা পরিণত ভাবনা গড়ে উঠেছিল। আমি স্কুল থেকে ফিরে মাকে ঘরের কাজে সাহায্য করতাম। যদিও মা বাবা শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের মধ্যে পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। তাই তারা আমাদের পড়াশোনার প্রতি খুব যত্নশীল ছিলেন, আর আমরা সব ভাই বোনই প্রতি বছর ভালো নম্বর নিয়ে পাশ করতাম। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মা বাবার অনুমতি নিয়ে পাশের স্কুলে একটা চাকরি নিই। মা বাবা প্রথমে চাননি আমি চাকরি করি, কেননা তারা বলতেন আমার পড়াশোনায় মন দেওয়া উচিত। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে ছোট ভাই বোনেদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের খরচও বাড়ছিল, তাই আমি বাবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। মা বাবা আমার জেদ দেখে শেষমেশ অনুমতি দিলে আমি পাশের স্কুলে চাকরি করতে চলে গেলাম। বেতন তেমন কিছু ছিল না, কিন্তু কিছু না থাকার চেয়ে এটাই অনেক। আমি প্রায়ই আমার ভাই বোনদের খুশি করতে তাদের চাহিদা পূরণ করে দিতাম, আর বাড়ির জন্য যদি কিছু দরকার হতো তাহলে আমার ছোট ভাইকে দিয়ে নিয়ে আসতাম। আমি চাকরির পাশাপাশি পড়াশুনোও চালিয়ে যাচ্ছিলাম, যাতে পড়াশুনো শেষ করে ভালো কোনো স্কুলে চাকরির আবেদন করতে পারি। যখন বিএ পাশ করলাম, তখন পুরনো চাকরি ছেড়ে একটা নতুন স্কুলে যোগ দিলাম। এই স্কুলটি আগের চেয়ে কিছুটা ভালো, এখানে বেতনও ভালো ছিল। আপনি কি সারাদিন শুধু কাজেই মগ্ন থাকেন, না অন্য কিছুও করেন? আমি রোদে বসে স্কুলের বাচ্চাদের খাতা দেখছিলাম, তখনই হঠাৎ পিছন থেকে পুরুষ কণ্ঠস্বর শুনে চমকে ফিরে তাকালাম। সামনে একজন যুবক হাসিমুখে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। এখানে বসতে পারি? সে পাশে রাখা বড় চেয়ারটার দিকে ইশারা করে বলল। আমি দ্বিধাভরে জিজ্ঞেস করলে সে হালকা হেসে বলল, অবাক ব্যাপার, আপনি আমাকে চেনেন না? আমার নাম বিরাট। আজ আমার এই স্কুলে চাকরির তৃতীয় দিন। আমি চমকে উঠলাম, সত্যিই তো, কয়েকদিন আগে একজন শিক্ষিকা স্কুল ছেড়ে গিয়েছে, সম্ভবত এ তার জায়গায় এসেছে। ওহো, আমি জানতাম না। আমি আস্তে করে বলে তাকে বসতে ইশারা করলাম। সে একটু দূরে বসলো, আর আমি আবার খাতা দেখায় মন দিলাম। কিন্তু মনে হলো সে কথা বলতে খুব ভালোবাসে, কেননা এই অল্প সময়ে সে নিজের সম্পর্কে অনেক কিছু জানালো। যে সে বাড়ির একমাত্র ছেলে, তার বাবা কিছুদিন আগেই মারা গেছেন, এবং তার অসুস্থ মা তার উপরে নির্ভরশীল। এছাড়াও সে বলল
এই স্কুল তার লক্ষ্য নয়, ভবিষ্যতে সে অন্য চাকরি করতে চায়। আমি চুপচাপ তার কথা শুনলাম, কিন্তু না তার প্রতি আর না তার কথার প্রতি আমার বিশেষ কোনো আগ্রহ ছিল। বরং আমার চিন্তা হচ্ছিল আমাকে আরেকটা ক্লাসের খাতাও দেখতে হবে। চাকরি করতে করতে 2-3 বছর কেটে গেল। এখন বাবা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, যদিও আমি বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। মা বাবা প্রতিদিন আমাকে বোঝানোর চেষ্টা করতেন যে মেয়েদের বেশি দিন বাড়িতে রাখা যায় না, বয়স বেশি হয়ে গেলে ভালো ছেলে পাওয়া যাবে না। তাদের নজরে কয়েকটা প্রস্তাবও ছিল, কিন্তু সেগুলো আমার একেবারেই পছন্দ ছিল না। কারণ সেই ছেলেরা না তো তেমন শিক্ষিত ছিল, আর না তো তাদের কোনো ভালো চাকরি ছিল। আমি এমন একজন মানুষ খুঁজছিলাম যে আমার সঙ্গে সৎ থাকবে, আর যার আমার চাকরির প্রয়োজন হবে না। যখন আমি বাবাকে আমার কথা বুঝিয়ে বললাম, তখন তিনি বুঝতে পারলেন এবং বললেন তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবেন না। একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম বাড়িতে খুব ব্যস্ততা চলছে। কি হয়েছে মা, কোনো বিশেষ অতিথি আসছে নাকি? আমি রান্নাঘরে ব্যতিক্রমী জিনিস রান্না হতে দেখে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোকে দেখতে আসছে। মায়ের কথা শুনে আমি বিরক্তি নিয়ে বললাম, কিন্তু মা, আমি তো আগেই বলেছি যে আমি বিয়ে করতে চাই না। মা বিস্মিত মুখে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু এবার যে প্রস্তাবটা এসেছে সেটা তো তোর পছন্দের। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার পছন্দের প্রস্তাব কোথা থেকে এলো? মা বলল, তোর স্কুলের সেই সহকারী শিক্ষক ছিল না, বিরাট, ওর মা আজ ফোনে আমাকে বলেছে সে তোকে পছন্দ করে এবং তোকে বিয়ে করতে চায়। সে এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করে। আমি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, বিরাট তো মাত্র 2-3 মাস আমাদের স্কুলে চাকরি করেছিল, আর তার চাকরি ছেড়ে দেওয়াও 1 বছরের বেশি হয়ে গেছে। তাছাড়াও মা, আমাদের মধ্যে এমন কিছুই ছিল না। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওর মা বলেছে যে তুই এই বিষয়ে কিছুই জানিস না, কিন্তু সে তোকে সম্মান করে এবং ভালোবাসে। সে শিক্ষিত, বুদ্ধিমান এবং ভালো চাকরি করে, তাই আমাদের এই সম্পর্কে আপত্তি করার মতো কোনো কারণই নেই। মায়ের কথা শুনে আমি ব্যাপারটা বুঝে গেলাম আর চুপচাপ নিজের ঘরে চলে এলাম। কিন্তু আমার মনে এখনও বিরাটের কথাই ঘুরপাক খাচ্ছিল। সে কখনো আমাকে নিজের অনুভূতির কথা বলেনি, আর আমিও তাকে কখনো গুরুত্ব দেইনি। ও মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু আমি কাজে ব্যস্ত থাকতাম, তাই শুধু হ্যাঁ অথবা নাতে মাথা নেড়ে উত্তর দিতাম। হয়তো আমার এই উদাসীনতাই ওর ভালো লেগেছিল। যাই হোক, এখন আমার ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করছে মা বাবার সিদ্ধান্তের উপর। মা বাবা দুজনেই বিরাটের কথায় মুগ্ধ হয়ে গিয়েছিল। তাছাড়াও বিরাট দেখতে শুনতে বেশ ভালো, তাই এই সম্পর্ক নিয়ে মা বাবার কোনো আপত্তি রইল না, আর তারা বিরাটের সঙ্গে আমার বিয়ের কথা পাকা করে দিলেন। এভাবেই আমার বিয়ে হয়ে বিরাটের সঙ্গে ওর বাড়িতে এলাম, যেখানে আমার জন্য নতুন এক জীবন অপেক্ষা করছিল। বিয়ের কিছুদিন আগেই আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়েছিলাম, কেননা আমি সংসারের দিকে মন দিতে চাইতাম। আমার শাশুড়ির ব্যবহার আমার প্রতি খুব ভালো ছিল এবং বিরাটের ব্যবহার অত্যন্ত স্নেহময় ছিল। প্রথম দিনই সে আমাকে বলেছিল যে সে প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু তার এই পছন্দ আমার সামনে প্রকাশ করতে পারেনি, কেননা সে বুঝতে পেরেছিল যে আমি এমন মেয়ে নই যে কারো মিষ্টি কথায় ভুলে যাব। তাই সে ঠিক করে রেখেছিল যে যদি কখনো বিয়ের সুযোগ আসে তাহলে তার মাকে দিয়ে প্রস্তাব পাঠাবে। স্বামীর মুখে এই কথা শুনে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সকালে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি বিরাটের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, যাতে তাকে বলতে পারি যে মায়ের উপরে হাত তোলা তো দূরের কথা, তাদের সঙ্গে উঁচু গলায় কথা বলাটাও ভুল। তুমি তো শিক্ষিত, বুদ্ধিমান ছেলে, তাহলে তুমি মায়ের সাথে এমন আচরণ কিভাবে করতে পারো? যখন আমি তাকে কথা বললাম, তখন তার কাছে কোনো স্পষ্ট যুক্তি ছিল না। শুধু সে বলল, আমার মা অশিক্ষিত। ওর এই কথাটা আমাকে অবাক করে দেয় যে কোনো সন্তান শুধুমাত্র অশিক্ষিত হওয়ার কারণে মাকে কিভাবে অসম্মান করতে পারে। মা বাবার অভিজ্ঞতা আর ত্যাগই তো সবচেয়ে বড় শিক্ষা। কিন্তু আমি এই কথা বিরাটকে বোঝাতে পারছিলাম না, কেননা আমার মনে হচ্ছিল ওকে বোঝানো বৃথা। তবুও আমি চেষ্টা চালিয়ে গেলাম, ভাবলাম হয়তো একদিন সে নিজের ভুল বুঝতে পারবে। আমি ওকে মায়ের গুরুত্ব এবং মর্যাদা বোঝানোর চেষ্টা করলাম, উদাহরণ দিলাম, এমনকি ঈশ্বরের রোষের ভয়ও দেখালাম, কেননা আমি চাইনি সে আবার এমন কিছু করুক। আমি আমার শাশুড়িকে খুব সম্মান করতাম এবং তার সেবায় কখনো ত্রুটি রাখিনি। যেহেতু আমার স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করতো না,
তাই আমার সমস্ত সহানুভূতি আমার শাশুড়ির প্রতি ছিল। আমি লক্ষ্য রাখতে শুরু করলাম যে ওনার আচরণে এমন কি আছে যা নিয়ে আমার স্বামী এত রেগে যায়, কিন্তু আমি শত চেষ্টা করেও কিছুই খুঁজে পেলাম না। যখনই সুযোগ পেতাম আমি বিরাটকে বোঝাতাম, এতে সময়ের সাথে সাথে তার আচরণ কিছুটা ভালো হয়ে উঠল। এখন সে তার মায়ের সঙ্গে খুব কম কথা বলতো, তাই মারধরের পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু আমি এখনও মন থেকে ওকে ক্ষমা করে উঠতে পারিনি, কেননা নিজের মায়ের উপরে হাত তোলার সেই দৃশ্য আজও আমার চোখে ভেসে ওঠে। এতে আমার মনে বিরাটের প্রতি একটা দূরত্ব তৈরি হয়, আর আমি চাইতাম সে আমার থেকে দূরে থাকুক। কিন্তু আবার ভাবতাম, ও তো আমার স্বামী, আমি আমাদের সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। এই ঘটনার কথা আজও আমি মা বাবাকে বলিনি, কেননা আমি চাইতাম না আমার স্বামীর খারাপ দিক অন্যদের সামনে প্রকাশ হোক। কিন্তু আমার সব চেষ্টা বৃথা গেল। একদিন আমি শাশুড়ির ঘরে গিয়ে দেখলাম উনি মন খারাপ করে চুপচাপ বসে আছেন। আমি তাকে আমাদের সঙ্গে এসে চা খেতে বললে তিনি এলেন। সেদিন বিরাটের মুড খুব ভালো ছিল, সে খুব খুশি মনে কথা বলছিল। আমিও স্বস্তি পেলাম যে আজ সে তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছে। এরপরে কথায় কথায় শাশুড়ি মা বললেন, আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাদের তাড়াতাড়ি সন্তান দেন। শাশুড়ির এই কথা শুনে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম, কিন্তু বিরাট রেগে গেল এবং বলল, কি যা তা বলছো মা, আমরা তো এখনও সন্তান নেবার কথা ভাবিইনি। শাশুড়ি মা বললেন, আমার তো নাতি নাতনিকে কোলে নিতে খুব ইচ্ছা করে, তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তখনই হঠাৎ বিরাট রেগে গিয়ে বলল, তোমার প্রার্থনা তুমি নিজের কাছেই রাখো, আর নিজের জন্য প্রার্থনা করো, সেটাই তোমার জন্য ভালো হবে। চুপ করো, তর্ক করছো কেন? আমি বিরাটকে থামানোর চেষ্টা করলাম, কারণ আমি চাইতাম না কোনো ঝামেলা বাঁধুক। আমার শাশুড়ি বললেন, যখন তোর নিজের সন্তান হবে তখন বুঝবি মায়ের গুরুত্ব কী। এই কথায় বিরাট আরও ক্ষেপে গেল এবং সে চেঁচিয়ে বলল, তুমি আমার জন্য করছোটাই বা কী? সে রাগে চিৎকার করতে লাগলো দেখে আমার শাশুড়ি ভয়ে উঠে দাঁড়ালেন, আর তখনই হঠাৎ বিরাট ওনাকে ঘুষি মারল। এতে শাশুড়ি লজ্জায় লাল হয়ে গেল এবং তিনি চোখের জল চেপে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন, আর বিরাট রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। এটা দ্বিতীয়বার যখন সে আমার চোখের সামনে নিজের মায়ের উপরে হাত তুলল। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তার উপরে কোনো প্রভাব পড়েনি। হয়তো সে এমন একজন যার কথায় কথায় হাত তোলার অভ্যাস আছে। আমার খুব খারাপ লাগছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্পষ্ট ভাষায় বিরাটকে জানিয়ে দেব যে আমি এসব আর সহ্য করতে পারবো না। কয়েক ঘন্টা পরে সে বাড়ি ফিরে বলল, খেতে দাও, আমার খিদে পেয়েছে। তার ব্যবহার দেখে মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি। আমি খাবার বেড়ে তার সামনে দিলাম, তখন সে বলল, তুমিও খেতে বসো। আমি বললাম, আমার খিদে নেই। এরপরে বিরাট খেয়ে উঠে গেল। আমি শাশুড়িকে খাওয়াতে তার ঘরে খাবার নিয়ে গেলাম। তিনি হেঁচকি তুলে তুলে কাঁদতে কাঁদতে খাচ্ছিলেন আর বলছিলেন, দেখো, ছেলে যখন খেতে দেয় তখন কিভাবে অপমান করে। আমি তার পায়ে হাত দিয়ে আমার স্বামীর ব্যবহারের জন্য ক্ষমা চাইলাম, কিন্তু তিনি বললেন, আরে পাগলি, তুমি কেন ক্ষমা চাইছো? এতে তোমার কি দোষ? তুমি তো খুব ভালো, ঈশ্বর তোমাকে সুখে রাখুন। এরপরে আমি বাসন গুছিয়ে ঘরে এসে বিরাটের অপেক্ষা করতে লাগলাম। বিরাট ঘরে এলে আমি তাকে বললাম, বিরাট, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। বিরাট হতবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমি বললাম, মায়ের প্রতি তোমার এই দুর্ব্যবহার আমি সহ্য করতে পারছি না। আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতেই চাও না, কারণ এটা তোমার অভ্যাস হয়ে গেছে। সে হতবাক হয়ে বলল, আমি চেষ্টা করছি তো, প্লিজ এটা করো না। তার কথায় কোনো অনুশোচনা ছিল না, তাই আমার মনে হলো যে ছেলে নিজের মায়ের উপরে হাত তুলতে পারে সে সব কিছুই করতে পারে। তাই আমি উঠে গিয়ে নিজের জিনিসপত্র গুছাতে শুরু করলাম। বিরাট আমার কাছে এসে আমার পায়ের কাছে বসে বলল, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো হবে না। আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করি, কিন্তু কিছু একটা হয়ে যায়। আমায় একটু সময় দাও প্লিজ। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে ঠিক করার জন্য আমি সব রকম চেষ্টা করব, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি জানি আমি যা করেছি তা অন্যায়, কিন্তু কিভাবে যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর আমার নিজের উপরে কন্ট্রোল থাকে না। বিরাটের কথা শুনে আমি দোটানায় পড়ে গেলাম যে হয়তো আমার ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তাছাড়াও আমি আমার বাবা মায়ের উপর বোঝা হয়ে বসে থাকতে চাইনি, তাই ভাবলাম বিরাটকে একটা সুযোগ দেওয়াই ভালো। যদিও বিরাটের ব্যবহার আমার সঙ্গে সবসময় ঠিকই ছিল,
কিন্তু আমি বুঝতে পারতাম না সে নিজের মায়ের সঙ্গে কেন এমন করে। হয়তো এর পেছনে কোনো কারণ আছে। আমি জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো পরিষ্কার কারণ আমার সামনে আসেনি। যাই হোক, আমি চিন্তাভাবনা করে বললাম, ঠিক আছে। এখন সত্যিই বিরাটের ব্যবহার অনেক বদলে গিয়েছে। সে আর নিজের মায়ের উপরে রাগ করতো না, বরং হাসি খুশি মনে মায়ের সঙ্গে কথা বলতো, তার খেয়াল রাখতো। এই ঘটনা পার হওয়া 2 বছর হয়ে গেল। এই সময় বিরাট নিজের মায়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। একদিন বিরাট বাইরে খেতে যাওয়ার কথা বললে আমি তাকে বললাম, বিরাট, চলো মাকে সঙ্গে নিয়ে যাই, উনি একা বাড়িতে থেকে কি করবেন। বিরাট রাজি হয়ে বলল, ঠিক আছে, তাহলে মাকে রেডি হতে বলো। আমি খুশি মনে শাশুড়ির ঘরে গিয়ে তাকে রেডি হতে বললাম। এরপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে গল্প করতে করতে খেতে বসলাম। আমি সবার আগে শাশুড়ির প্লেটে খাবার পরিবেশন করলাম। তিনি খেতে শুরু করলে হঠাৎ তার হাতে লেগে থালাটা মাটিতে পড়ে গেল। থালা পড়ার শব্দে আশেপাশের সবাই আমাদের দিকে তাকাতে লাগলো। এতে আমার শাশুড়ি খুব লজ্জা পাচ্ছিল। বিরাটকেও লজ্জিত মনে হচ্ছিল। তাই আমি সঙ্গে সঙ্গে শান্তভাবে জিনিসগুলো তুলতে শুরু করলাম। ঠিক তখনই একজন ওয়েটার ছুটে এসে বলল, আমি করে দিচ্ছি ম্যাডাম। আমি শাশুড়িমাকে বললাম, আমি আপনার জন্য আরেকটা থালা নিয়ে আসছি। উনি বললেন, থাক, দরকার নেই। এই কথায় বিরাট রেগে গিয়ে বলল, এরা খেতে বসারও আদব কায়দা জানে না। তোমার ইচ্ছে ছিল এনাকে সঙ্গে আনার, এখন দেখলে তো সবার সামনে কেমন অপমানিত হতে হলো। ওর এই কথা শুনে আশেপাশের সবাই আমাদের দিকে তাকাতে লাগলো। তখনই হঠাৎ বিরাট প্রচণ্ড জোরে তার মায়ের গালে এক থাপ্পড় মেরে বসল। এই হঠাৎ আক্রমণের জন্য শাশুড়িমা একদম প্রস্তুত ছিলেন না, তাই তিনি চেয়ার থেকে পড়ে গেলেন। আবার আশেপাশের সবাই আমাদের দিকে তাকাতে লাগলো, আর আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে শাশুড়িমাকে মাটি থেকে তুলে চেয়ারে বসালাম। তার পুরো শরীর কাঁপছিল। ওনার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, আর বিরাটের উপরে প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, বিরাট, তোমার এমনটা করা উচিত হয়নি। তুমি নিজের মায়ের চিন্তা না করে লোকে কি বলবে তার চিন্তা করছো। কিন্তু বিরাটের চোখে শুধু রাগ আর অভদ্রতা ছিল। আমার মন ভগবানের ভয়ে কেঁপে উঠল, কারণ আমি জানতাম ও যা করেছে সেটা ভগবানের দৃষ্টিতে কত বড় পাপ, যার ফল একদিন না একদিন তাকে পেতেই হবে। আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এত ছোট একটা ভুলের জন্য কেউ কিভাবে নিজের মায়ের সঙ্গে এমন ব্যবহার করতে পারে। আমি বুঝে গেলাম সে কখনো বদলাবে না, সে কখনো নিজের মায়ের সম্মান করতে পারবে না। সে সবসময় নিজের মাকে অশিক্ষিত বলতো, অথচ সবচেয়ে বড় অশিক্ষিত তো সে নিজেই। অন্যরা কি ভাববে সেটা তার কাছে নিজের মায়ের সম্মানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমার শাশুড়ি বাড়ি ফিরেই নিজের বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু আমার মনে এক অদ্ভুত রকমের দ্বন্দ্ব চলছিল যে আমি কিভাবে এমন একজন মানুষের সঙ্গে থাকতে পারি যার কোনো নৈতিকতা নেই। সারা রাত সেই ঘটনাটা বারবার মনে ঘুরপাক খাচ্ছিল, আর বিরাট একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ভোরে উঠে আমি শাশুড়ির জন্য নাস্তা বানালাম। আসলে আমি গত রাতের অপমানটা কোনোভাবে ঢাকতে চেয়েছিলাম। এরপরে আমি তার ঘরে গিয়ে তাকে ডাকলাম, মা, উঠে পড়ুন, নাস্তা করুন। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমি এগিয়ে গিয়ে তাকে নাড়া দিতেই বুঝলাম তিনি আর এই পৃথিবীতে নেই। আমি মুখ চেপে কান্না আটকে রাখলাম আর ছুটে গিয়ে বিরাটকে জাগালাম। আমার শাশুড়ি, যিনি নিজের ছেলের হাতে লাঞ্ছনা সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি তো তার কাছে ক্ষমা চাইতেও পারিনি। না জানি সারা রাত উনি কী যন্ত্রণা ভোগ করেছেন। আমি একটানা কাঁদছিলাম, কিন্তু বিরাটের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম ওর মুখে না কোনো চিন্তার ছাপ ছিল, না কোনো কষ্টের ছায়া। ওর চোখে এক ফোঁটা জলও ছিল না। এমন নিষ্ঠুর মানুষের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। তাই শাশুড়ির শেষকৃত্যের পর আমি আমার মাকে বললাম, মা, আমি আপনার সঙ্গে যাব। মা বিস্ময়ে আমার দিকে তাকিয়ে বললেন, মা, বিরাটের এখন তোকে প্রয়োজন, তুই ওকে এই অবস্থায় ফেলে কিভাবে যেতে পারিস? আমি বললাম, না মা, ওর আমাকে প্রয়োজন নেই, ও একাই 100। আমার দৃঢ় কণ্ঠস্বর শুনে মা অবাক হয়ে গেলেন এবং আমি তার সঙ্গে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি মা বাবাকে সব কিছু খুলে বললাম যে বিরাট কিভাবে নিজের মায়ের উপরে হাত তুলত আর তার মৃত্যুর পেছনের মূল কারণ কি। মা আর বাবা আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। তাদের জন্য এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে একজন ছেলে মায়ের উপরে হাত তুলতে পারে। এখন আমি আমার বাবার বাড়িতেই থাকতে শুরু করেছি।
বিরাট না আমার সাথে না আমার বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করেছিল। বিরাটের থেকে বেশি দুঃখ আমার তার মায়ের জন্য হতো। সেই মানসিক অবস্থা থেকে বাঁচতে আমি নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতাম। আমি মায়ের সঙ্গে যেদিন সেই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম সেদিন কোনো জিনিসপত্র সঙ্গে আনতে পারিনি। তাই কয়েকদিন পর আমি আমার দরকারি জিনিসপত্র আনতে বিরাটের বাড়িতে যাই। আমি ইচ্ছা করেই এমন সময় বেছে নিয়েছিলাম যখন বিরাটের অফিস থাকে। আমার কাছে বাড়ির একটা বাড়তি চাবি ছিল। সেই চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। বাবা আমার সঙ্গে আমার ছোট ভাইকেও পাঠিয়েছিলেন। বাড়ির ভেতরে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়েছিল। বোধহয় অনেকদিন পরিষ্কার করা হয়নি। আমি আমার ঘরের দিকে এগিয়ে গিয়ে চোখের সামনে যে দৃশ্য দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কেননা ঘরে দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে একটা ভাব ছড়িয়েছিল, আর তার মধ্যে বিরাট অচেতন অবস্থায় পড়েছিল। তার শরীরে পোকামাকড় হাঁটছে, চোখে মৃত্যুর ছায়া স্পষ্ট। কে জানে কতদিন ধরে এইভাবে পড়ে আছে। হয়তো তার প্যারালাইসিস হয়েছে। তার শরীর এতটাই দুর্বল হয়ে গেছিল যে চিনতেই কষ্ট হচ্ছিল। বেদনা আর শিউরে ওঠা কষ্টের একটা স্রোত আমার সারা দেহে ছড়িয়ে পড়ল, আর আমি সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের চোখে হাত চাপা দিয়ে তাকে বাইরে নিয়ে এলাম। কেননা ঘরের সেই দৃশ্য হয়তো ও সহ্য করতে পারত না। আমি থরথর করে কাঁপছিলাম। কাঁপা হাতে আমি কোনো রকমে বাবাকে ফোন করলাম। যে মানুষটা নিজের মাকে চর মেরেছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন ঈশ্বর তার সব পাপের হিসাব কষে দিয়েছেন। এটা শুধু তার শরীরের দুরবস্থা নয়, তার মনের কালিমা আর আত্মার যন্ত্রণার প্রতিচ্ছবি। আমার মনে তার প্রতি কোনো সহানুভূতি ছিল না, কেননা আমি জানতাম যে ব্যক্তি নিজের মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারে তার পরিণতি কখনো ভালো হতে পারে না। তবুও একজন স্ত্রী হিসাবে তার অসুস্থতার সময় পাশে থাকা আমার কর্তব্য। তাই আমি বাবার সাহায্যে তার শরীর পরিষ্কার করলাম এবং তাকে হাসপাতালে ভর্তি করালাম। সম্ভবত প্রচণ্ড রাগের কারণে তার স্নায়ুতে আঘাত লেগেছিল আর তার পুরো শরীর প্যারালাইজ হয়ে গিয়েছিল। সম্ভবত এটাই ছিল তার পাপের ফল। প্রত্যেক কর্মেরই ফল আছে, আর সেই ফল মানুষকে একদিন না একদিন ভোগ করতেই হয়। যে ব্যক্তি অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করবে সে একদিন না একদিন তার শাস্তি পাবেই। যে নিজের মাকে সম্মান করতে জানে না সে কখনো সত্যিকারের শান্তি বা সুখ পায় না। আমি হাসপাতালে থেকে তার সেবা করেছি, একটুও অবহেলা করিনি। সে তার মায়ের সঙ্গে যেমন আচরণ করেছিল তেমন ফল সে পেয়েই গিয়েছে। তার শাস্তি ছিল একটা শিক্ষা। আমি তার পক্ষ থেকে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছি, কেননা ঈশ্বর তার ক্ষমা চাওয়ার শক্তিও রাখেননি। তাকে এতটা অসহায় করে দিয়েছিলেন যে সে শুধু করুণাভরা চোখে আমার দিকে তাকিয়ে থাকত। আমি তাকে কষ্ট দেইনি, বরং তার যত্ন নিয়েছি। হয়তো এখন সে নিজেই বুঝে গিয়েছে যে এই সবই তার মায়ের প্রতি করা পাপের শাস্তি। হাসপাতালে তার কিছুটা শারীরিক উন্নতি হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর শেষমেশ সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। তার মৃত্যুতে আমি দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমার এই স্বস্তি ছিল যে তার শেষ সময়ে আমি তার পাশে থেকেছি, তার সেবা করেছি। তার মৃত্যুর পরেও আমি তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে গেছি, কারণ আমি আশাবাদী যে হয়তো ঈশ্বর তাকে ক্ষমা করবেন। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।